দুর্গাপুজোকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও তলানিতে গিয়ে পৌঁছালো। দুর্গাপুজোর আগেই সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য মোহাম্মদ ইউনূসকে কিন্তু চিঠি দিয়েছিলেন ভারত সরকার। পরবর্তীকালে ভারতের পরে আমেরিকাও কিন্তু বাংলাদেশকে একটি চিঠি লেখেন। তারাও সংখ্যালঘুর নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কড়া একটি হুঁশিয়ারি দিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে। কিন্তু এত কিছুর পরেও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং মানসিক নির্যাতন এই দুর্গাপুজোতেও কিন্তু বন্ধ হলো না। মনে রাখতে হবে, সব ঝামেলা এড়াতে ইউনিশ সরকার কিন্তু সেনাবাহিনী দ্বারা দুর্গাপুজো করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেনাবাহিনী থাকা সত্ত্বেও মণ্ডপে মণ্ডপে এমন কিছু চিত্র দেখা গেছে যা গোটা বিশ্বের কাছে বাংলাদেশের সম্মানকে কার্যত ভুলুণ্ঠিত করেছে। ভাবতে পারেন, একজন দুর্গা মণ্ডপে বসে দুর্গা ঠাকুরের দিকে পেট্রল বোমা ছুঁড়ে মারলেন এবং ইউনিশ সরকার কার্যত সে ঘটনার প্রতিবাদও করলেন না এবং সারা পৃথিবীর কাছে নিজেদেরকে জাস্টিফাই করার চেষ্টা করলেন। কেন আমি বলছি এই কথা, তা নিঃসন্দেহে এই ভিডিওতে আলোচনা করব। কিন্তু মনে রাখতে হবে, এই পেট্রোল বোমা ছোড়ার পর ভারত সরকার কার্যত কড়া বার্তা দিয়ে ফাইনাল একটা হুঁশিয়ারি বাংলাদেশের এই ইউনিশ সরকারকে দিয়ে দিয়েছে কাল। পাশাপাশি বাংলাদেশ এই পুরো ঘটনায় ভারতের চক্রান্ত খুঁজে পাচ্ছে। বাংলাদেশের উপদেষ্টা নাহিদ সরাসরি ভারতের বিরোধী কথাবার্তা বলতে শুরু করে দিয়েছেন এই দুর্গাপুজোকে কেন্দ্র করে। অর্থাৎ নিজেদের ব্যর্থতা ঢাকতে সেই সেম ওল্ড ফর্মুলা, ভারত বিরোধী কথা বলো, মানুষ আবেগে ভেসে যাক, সব কিছু ভুলে যাক। কিন্তু তারা যে এই দুর্গাপুজোর মতো পবিত্র উৎসবকে সুরক্ষিত করতে পারলো না, নিরাপত্তা দিতে পারলো না, এমনকি মণ্ডপে পেট্রোল বোমা ছোড়ার মতো ঘটনা ঘটলো, সে বিষয়ে কার্যত মুখে কুলু পেটেছেন মোহাম্মদ ইউনূসের সরকার। মোহাম্মদ ইউনূস টিভি মিডিয়ার সামনে এসে বলেছেন, সেনাবাহিনী দ্বারা ভবিষ্যতে যেন দুর্গাপুজো করতে না হয়। কিন্তু মুখে বলা এবং কাজে করার মধ্যে 180 ডিগ্রি পার্থক্য এই সরকারের। আর সব মিলিয়ে ভারত এবং বাংলাদেশের এই রাজনীতি এবং কূটনীতি আরও তলানিতে গিয়ে পৌঁছলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। যারা এই ভিডিও দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা এই ভিডিও দেখছেন তাদের সকলকেই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। সকলে খুব ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন। ভারতই এমন একটা দেশ যারা কিনা বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে বারবার সরব হচ্ছেন। माइनॉरिटी वर्ग के लोग हैं, उनकी सुरक्षा होनी चाहिए और हम चाहते हैं, ये हमारा एक्सपेक्टेशन है कि वहाँ की सरकार हमारे जो माइनॉरिटी वर्ग के लोग हैं, जो अल्पसंख्यक है, उसको सुरक्षा प्रदान करेंगे और जो भी उनकी ज़रूरतें हैं उनको पूरा करेंगे। जहाँ तक दुर्गा पूजा दशहरा का सवाल है, जैसे मैंने कहा कि इन प्रकार की घटनाएं जो होती हैं वो ठीक नहीं होती, अच्छी नहीं होती है। हम लोग चाहेंगे कि दुर्गा पूजा का जो संदेश है वो बहुत एक सुखद संदेश होता है। এমনকি বাংলাদেশের দুর্গাপুজোর ঠিক আগে কিন্তু সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য ভারত সরকার একটি কড়া চিঠি লিখেছিলেন মোহাম্মদ ইউনূসকে। তবুও দিনের শেষে ভারতবর্ষ এত চেষ্টা করা সত্ত্বেও মোহাম্মদ ইউনূসের সরকারের ব্যর্থতার জন্যই বাংলাদেশের দুর্গাপুজো আরও একবার গোটা পৃথিবীর সংবাদপত্রের শিরোনামে চলে এলো। তবে এবার ভারতবর্ষ কার্যত কড়া হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশকে। অন্তত পেট্রোল বোমা, মন্দিরে পেট্রোল বোমা ছোড়ার ঘটনার পর ভারত সরকারের বিদেশ মন্ত্রক সরাসরি একটি প্রেস রিলিজ এবং স্টেটমেন্ট জারি করেছে। তারা বলেছেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে তাঁতিবাজারের দুর্গা মণ্ডপে হামলা এবং কালী মন্দিরে চুরির ঘটনা লক্ষ্য করেছি। এসব ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনাগুলো মন্দির এবং দেবতাদের পবিত্রতাকে ক্ষুণ্ণ করার একটি পরিকল্পিত প্রবণতা, যা আমরা কয়েক দিন ধরে লক্ষ্য করছি। দেখুন, বারবার একই কথা বলেছে ভারত সরকার, কিন্তু এবার যে ভাষাটা ব্যবহার করেছে তা অত্যন্ত জটিল। তা কয়েক দিন ধরে লক্ষ্য করার পাশাপাশি তারা বলেছেন এটি একটি পরিকল্পিত হামলা। অর্থাৎ কেউ পরিকল্পনা করেই এই দুর্গাপুজোকে বানচাল করার চেষ্টা করে যাচ্ছেন। তাই ইউনিশ সরকার হয়তো জানতো, তা সত্ত্বেও কিন্তু উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেনি এই বাংলাদেশের এই কেয়ারটেকার অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তীকালে তারা জানিয়েছেন, আমরা উৎসবের শুভক্ষণে হিন্দু এবং সমস্ত সংখ্যালঘু ও তাদের উপাসনালয়ে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। দেখুন, বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান এর আগেও ভারত সরকার জানিয়েছে, কিন্তু এই রকম পাল্টা বিবৃতি নিঃসন্দেহে বাংলাদেশের সংখ্যালঘুর কাছে একটা বার্তা যে ভারতও কিন্তু চুপ করে বসে নেই। বারংবার অনুরোধ, বারংবার আবেদন, এই প্রক্রিয়াটা কতদিন চলে সেটাও কিন্তু এখন একটা বড় প্রশ্ন।
মনে রাখতে হবে কালী মন্দিরের যে মুকুট তাও কিন্তু চুরি হয়েছে এই বাংলাদেশে। অর্থাৎ যে মুকুট স্বয়ং নরেন্দ্র মোদী উপহার দিয়েছিলেন বাংলাদেশের ওই নির্দিষ্ট মন্দিরটিকে, শক্তিপীঠকে, সেই মন্দিরও কিন্তু সুরক্ষিত করে রাখতে পারলো না মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকার। কিছু বললেই বাংলাদেশে একটা অদ্ভুত ট্র্যাডিশন দেখা যায়, নয় ভারত বিরোধী কথা, নয় পুলিশের সেই ওই একই কথা যে আইনের পথে চলবে, আইনত আমরা ব্যবস্থা নেব, একজনকে গ্রেফতার করা হয়েছে। এবার বাংলাদেশিরাও জানেন বর্তমানে বাংলাদেশের আইনের পরিকাঠামোটি কোথায়। কিছু ঘটনা বিভিন্ন জায়গায় এটা সব সময় ঘটে থাকে, বড় কোনো উৎসব হলে, শুধুমাত্র পূজার সময় হয় তা না। এটি যখন আমরা ঈদ পালন করি বা অন্য কোনো উৎসব থাকে তখনও হয়। ইন্টারনেটের যে মনিটরিং সিস্টেম, সেই মনিটরিং ব্যবস্থা আমরা জোরদার করেছি, আমরা সাইবার প্যাট্রোলিং জোরদার করেছি। আমরা আপনাদেরকে এটুকু বলতে চাই যে কোনোখানে যা কিছু ঘটুক আমরা ব্যবস্থা নেব। যারা যারা যতটুকু ঘটনা ঘটেছে, সামান্য কিছু ঘটনা ঘটেছে, কিছু চুরির ঘটনা ঘটেছে, কিছু মন্দিরে সামান্য হামলার চেষ্টা হয়েছিল, অপচেষ্টা, সেগুলিকে আমরা প্রতিহত করেছি। দেখুন, বাংলাদেশের আইনের পরিস্থিতি ঠিক এখন কোন জায়গায় আছে তা বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো বুঝতে পারছেন। মিথ্যা মামলায় আওয়ামী লীগ নেতা, মন্ত্রী, কর্মীদের জেলে ঢোকানো হচ্ছে এবং যে বিষয়গুলো আইনের আওতায় আনা উচিত সেগুলোকে কার্যত ছাড় দেওয়া হচ্ছে। একাধিক জঙ্গি সংগঠনের নেতাকেও কিন্তু বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার জেল থেকে ছেড়ে দিয়েছে। ফলে আইন মারফত যিনি পেট্রোল বোমা ছুড়লেন তাদের শাস্তি দেওয়া হবে, কার্যত এটা হাস্যরসের উদ্রেক ছাড়া আর কিছুই করছে না। তবে ভারত সরকার এখানেই থেমে থাকেনি। আরএসএস প্রধান মোহন ভাগবত সরাসরি যুদ্ধের প্ররোচনার একটা হুমকি দিয়েছেন বাংলাদেশকে। তিনি বলেছেন, কোনো দেশ দ্রুত উন্নতি করলে তাকে টেনে নামানোটা একটা প্রথায় পরিণত হয়েছে। সেখানে একদল লোক অস্থিরতা তৈরি করার চেষ্টা করে। আমাদের পড়শি বাংলাদেশ কিন্তু তার একটি উদাহরণ, যেখানে হিংসার প্রত্যক্ষ কারণ আমরা জানি এবং এই ধরনের হিংসা এবং যুদ্ধের মতো পরিস্থিতি কোনো প্ররোচনা ছাড়া হঠাৎ করে হওয়া সম্ভব নয়। অর্থাৎ সরাসরি মোহন ভাগবত দাবি করেছেন বাংলাদেশ উন্নয়নশীল একটি দেশ। আপনারা যদি হাসিনা সরকারের স্ট্যাট দেখেন তাহলে দেখবেন বাংলাদেশের জিডিপি সত্যি শেষ 10 বছরে বিশ্ব অর্থনীতিতে এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছিল। সেখানে আজকের বাংলাদেশ কিন্তু কার্যত দেউলিয়া এবং অর্থনৈতিক ভান্ডার কার্যত শূন্য। সরাসরি বলছেন এই রকম ঘটনা ঘটিয়ে বাংলাদেশ কিন্তু চাইছে যুদ্ধের প্ররোচনা দিতে। যদি যুদ্ধের প্ররোচনা কেউ দেয় তাহলে ভারতে যে চুপ করে থাকবে না তা আপনারা সকলেই জানেন। পাশাপাশি তিনি বলেছেন ওরা প্রথমে দেশের সংস্কৃতি ধ্বংস করবে, তারপর শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করবে, তারপর এমন এক পরিস্থিতি তৈরি করবে যেন মানুষ নিজের সভ্যতা সংস্কৃতিকে ঘৃণা করতে শুরু করে। তারা অসন্তোষ ছড়াবে, সমাজে প্রত্যক্ষ সংঘাতের পরিবেশ তৈরি করবে, ব্যবস্থা আইন প্রশাসনের উপর অনাস্থা তৈরি করে একটা অরাজকতা ও ভয়ের পরিবেশ তৈরি করবে। অর্থাৎ বাংলাদেশের যে বর্তমান সমস্যা, আইন প্রশাসনের উপর মানুষের ভরসা উঠে যাওয়া, বাংলাদেশে যা ইচ্ছা তাই করার মানুষের প্রবণতা, মূল্যবৃদ্ধি এবং দিনের শেষে হাহাকার, যে চাহিদা পূরণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এসেছিলেন তারা এতটাই যে ব্যর্থ যে বাংলাদেশের মানুষের কিন্তু খুব সহজেই মোহভঙ্গ হয়েছে। আর এই দুর্গাপুজোর আইন শৃঙ্খলার অবনতি দেখে শুধু সরকারের নয়, বাংলাদেশের সেনাবাহিনীও কিন্তু গোটা পৃথিবীর কাছে কার্যত জোকারে পরিণত হলো। কারণ সেনাবাহিনী থাকা সত্ত্বেও কেউ দুর্গা মণ্ডপে এসে পেট্রোল বোমা ছুড়ে দিচ্ছেন, কেউ গজল গেয়ে গিয়ে উস্কানি দিচ্ছেন, সেই দৃষ্টান্ত অন্তত বাংলাদেশের থেকে আমি আশা করিনি। কারণ সেনাবাহিনী এই দেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলার একটা ধারক এবং বাহক বলে আমার মনে হয়েছিল। মানে যারা কথায় কথায় ভারতকে হুঁশিয়ারি দেয়, সীমান্তে পিঠ দেখাবো না বলে, তারা যে সর্বশক্তিমান এই ধারণা গোটা বিশ্বের কাছে তৈরি করার চেষ্টা করলেও দিনের শেষে তারা জোকারের থেকেও নিম্ন শ্রেণীর বলে পরিচয় দিল। অন্তত দুর্গাপুজোকে কেন্দ্র করে সেই দৃষ্টান্ত কিন্তু আমরা দেখলাম। পাশাপাশি আরও একটা অদ্ভুত কথা এর পাশাপাশি উঠে আসছে। আপনারা জানেন বাংলাদেশের ধর্ম উপদেষ্টারা সরাসরি এই ভারতকে হুমকি দিয়ে বলেছিলেন যদি দুর্গাপুজোয় বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয় তাহলে ভারতও শান্তিতে থাকবে না। দেখুন, ভারত শান্তিতে থাকবে কি থাকবে না অনেক পরের ব্যাপার, কিন্তু বাংলাদেশের কেউ মন্দিরে ঢুকে পেট্রোল বোমা ছুড়ে মারবেন তা যে ভারত নিয়ন্ত্রণ করতে পারবে না তা হয়তো অতি বড় বোদ্ধাও বুঝতে পারেন। অর্থাৎ কিন্তু এই বাংলাদেশের উপদেষ্টারা ভারতের বিরুদ্ধে কথা বলতে হবে বলে দিনের পর দিন ভারতকে অবলম্বন করে বেঁচে আছেন। কাল এই পেট্রোল বোমা এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর এই অত্যাচারের ঘটনায় নাহিদ অর্থাৎ অন্যতম উপদেষ্টা ফের ভারতকে কাঠগড়ায় তুললেন।
বারংবার এই নাহিদ কিন্তু ভারত বিরোধী কথাবার্তা বলে আলটিমেটলি নিজেদের সরকারের ব্যর্থতা, নিজের যে মসনদ তা টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন দিনের পর দিন। বাংলাদেশের মানুষ হয়তো একদিন বুঝবেই। কি বললেন নাহিদ, অত্যন্ত ইন্টারেস্টিং কথা, যা ভারত সরকার কিন্তু গভীরভাবে বিবেচনা করবে বলে আমার অন্তত মনে হয়। ভারত চায় যে বাংলাদেশে একটা উগ্রবাদ চলছে সেটা দেখাতে, এতে তার দেশের যে উগ্রবাদ সেটি পুষ্ট হয়, ফলত সেই ধরনের অপপ্রচার সবসময় ছিল। তবে আমাদের দেশেও যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, আমাদের নিজেদেরও উচিত নিজেদের দিকে তাকানো। এবং নাহিদ কালকে বলেছেন, ফ্যাসিবাদী শক্তি যখন রাজপথে পরাজিত হলো তখন অনলাইনে তারা শক্তি বৃদ্ধি করার সক্রিয় হয়ে উঠেছে। মিথ্যে তথ্য গুজব ছড়িয়ে তারা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সবাইকে সচেতন থাকতে হবে যেন তাদের ফাঁদে আমরা পা না দিই। ভারত বাংলাদেশে উগ্রবাদ ছড়িয়ে তাদের নিজের উগ্রবাদকে আড়াল করতে চায়, কিন্তু আমাদের সত্যটা তুলে ধরতে হবে। দেশের বাস্তব চিত্র তুলে ধরে তা আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে সঠিক বার্তা দিতে হবে। অর্থাৎ দেশের বাস্তব চিত্র উনি তুলে ধরতে চান, দেশের অর্থনৈতিক দেউলিয়াপনার কথা উনি তুলে ধরতে চান, দেশের আইন শৃঙ্খলার কথা উনি তুলতে চান, দেশের যে বিচার ব্যবস্থা ম্যাজিস্ট্রেট দ্বারা চলার কথা তা চলছে দেশের প্রাক্তন সেনাবাহিনী দ্বারা, সেই কথা তিনি তুলে ধরতে চান। সত্যি তিনি তুলে ধরতে পারবেন তো, এই প্রশ্ন আমার থাকলো। এই নাহিদি কিন্তু বন্যার সময় সরাসরি ত্রিপুরাকে দায়ী করেছিলেন। তখন ত্রিপুরার মন্ত্রী বলেছিলেন, তুমি ভারতে আসো, আমার সঙ্গে এসে বন্যা কবলিত অঞ্চলে গিয়ে চলো, তাহলেই বুঝতে পারবে ভারত ইচ্ছা করে জল ছেড়েছে কিনা। পরিষ্কারভাবে বলছেন ভারত উগ্রবাদ ছড়াচ্ছে বাংলাদেশে। অর্থাৎ ভারতের কত ক্ষমতা, ভারতবর্ষে বসে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, যেটা প্রতিবেশী দেশ, সেই দেশে ভারতের বন্ধু সরকারও নেই, সেই দেশের সামাজিক পরিস্থিতি বিঘ্ন করতে পারবে। আসলে ব্যর্থতা ঢাকতে সেই ভারতের আশ্রয় নিলেন এই নাহিদ। মোহাম্মদ ইউনূস কাল অত্যন্ত ইন্টারেস্টিং একটি কথা বলেছেন। তিনি বলেছেন, এমন কোনো সেনাবাহিনী বা এমন কোনো দুর্গাপুজো চাই না যা সেনাবাহিনী বা পুলিশ দ্বারা করাতে চায়। দেখুন, এই কথাটা শুনলে অত্যন্ত ভালো লাগার বিষয় জাগে। মনে হয় সত্যি তো একজন শিক্ষিত সম্ভ্রমশালী মানুষ তো এরকমই বলবেন। কেন দুর্গাপুজো সেনাবাহিনী দ্বারা করাতে হবে? কেন ধর্মীয় স্থানে পুলিশি পাহারা প্রয়োজন? কিন্তু মোহাম্মদ ইউনূসের কথা এবং কাজের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অর্থাৎ অরাজনৈতিক ব্যক্তিত্বরা রাজনীতির ময়দানে এসে মোহাম্মদ ইউনূস হয়ে যান কিনা আমি জানি না, কিন্তু ব্যর্থতা যে তারা 100% এবং ব্যর্থতার দায় যে মোহাম্মদ ইউনূসেরই, তা কিন্তু বলা যায়। কে বলেছিল সেনাবাহিনী দ্বারা দুর্গাপুজো করাতে? কে বলেছিল পুলিশ 35টা নাশকতার যে ছক তা পুলিশের পুলিশ ধরতে পারবে? আমার বক্তব্য হলো, কেউ তো বাংলাদেশকে বলে দেয়নি সেনাবাহিনী বা পুলিশ দ্বারা দুর্গাপুজো করুন। বাংলাদেশ নিজেই সেনাবাহিনী দ্বারা দুর্গাপুজো করেছেন, আর ইনি ক্যামেরার সামনে এসে বলছেন এমন কোনো দুর্গাপুজো চাই না যেন সেনাবাহিনী দ্বারা করাতে হয়। হাসিনা সরকারের আমলেও এরকম টুকটাক ঘটনা ঘটতো, এরকম ঘটনা হয়তো ভবিষ্যতেও ঘটবে। কিন্তু সরকারি পদক্ষেপ কি হচ্ছে তার উপরে ডিপেন্ড করে সরকারের মানসিকতা। কিন্তু আপনারা যেরকম মানসিকতা দেখালেন, আপনারা যেরকম পদক্ষেপ গ্রহণ করলেন, তাতে আপনাদের দেশ বাংলাদেশ কিন্তু বিশ্বের কাছে আরো একবার ছোট হয়ে গেল। সেনাবাহিনী দ্বারা দুর্গাপুজো করিয়েও কার্যত সেনাবাহিনী ব্যর্থ হলো এবং দুর্গাপুজোর পরিবেশ পরিস্থিতি নষ্ট হলো, সেই ব্যর্থতা মোহাম্মদ ইউনূসেরই। আর ভারত বিরোধিতা করে হয়তো আর কিছুদিন মসনদে টিকে থাকতে পারবেন, কিন্তু নির্বাচন হলে মানুষ হয়তো আপনাদেরকে আসল জায়গাটা চিনিয়ে দেবে। মনে রাখবেন, মানুষ কিন্তু বোকা নয়। আপনারা কি ভাবছেন কমেন্টে নিঃসন্দেহে জানাবেন। এই মোহাম্মদ ইউনূস সরকারে থাকলে সরকার এবং বাংলাদেশ কি আরো এগিয়ে যেতে পারে? জানাবেন আপনাদের নির্দিষ্ট মতামত। ধন্যবাদ।